আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ গত 12 মে একটি প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যা দলের নির্বাচনী কর্মকাণ্ডে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে এই অবস্থায় দলটির নেতাকর্মীদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার একটি বিকল্প পথ খুলে দেওয়া হয়েছে। সরকারি উচ্চ পর্যায় সহ উপদেষ্টা পরিষদের অনেকে এ ব্যাপারে মোটামুটি একমত যে তফসিল ঘোষণার পর দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা সরকার থাকা উচিত হবে না। তারা নির্বাচন করুক আর না করুক তাদের পদত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সরকারি মনোভাব জেনে তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে যাচ্ছেন দুই উপদেষ্টা। বড় খবরই বলা যেতে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর। সেই খবরটা হচ্ছে ভারতীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তারা জানাচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে বাংলাদেশে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় চমকই বটে। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই, দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না। আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার ছোট ছেলে, তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালে মৃত্যুবরণ করেন, তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে, মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন। খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। দর্শক, বাংলাদেশের গণমাধ্যম মানব জমিন ভারতীয় একটি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে আজকে একটা চাঞ্চল্যকর খবর নিশ্চিত করেছে। গতকালকে মানব জমিনে একটা খবর আমরা পেয়েছিলাম, সেখানে তারা নিশ্চিত করেছিল যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতে কোনো সমস্যা নেই, সরকার সেই নির্বাচন করতে দেবে। এই খবরটা একেবারেই নতুন একটা খবর আমাদের কাছে মনে হয়েছিল। এবার খবর আরেকটা খবর, বড় খবরই বলা যেতে পারে, কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একটা বড় খবর। সেই খবরটা হচ্ছে ভারতীয় সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে তারা জানাচ্ছে যে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে বাংলাদেশে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত রোগ মুক্তি কামনা করেছেন। এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় চমকই বটে। যখন আওয়ামী অ্যাক্টিভিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম অ্যাক্টিভিজম করছেন যে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা যারা করছে তারা আওয়ামী লীগ হতে পারে না, ঠিক সেই সময় আওয়ামী লীগের সভানেত্রী এটা কামনা করছেন। কি বললেন তিনি? মানবজমিন কি বলছে, ভারতীয় বার্তা সংস্থা কি বলছে, চলুন একটু জেনে দেখি। ইঙ্গিতটা দিলাম, সেই খবরটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য খুবই প্রয়োজনীয়। বাংলাদেশে যে হানাহানির রাজনীতি, স্বার্থপরতার রাজনীতি এবং হিংসা বিদ্বেষের রাজনীতি, কুৎসা রটানোর রাজনীতি, সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা যদি এরকম রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারি তাহলে বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগতো না, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এবার সেই ক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি উদারনৈতিক মনোভাব দেখালেন শেখ হাসিনা, যেটা নিশ্চিত করছে মানবজমিন। ভারতীয় সংবাদ সংস্থা IANS তাদের রিপোর্ট অনুযায়ী মানবজমিন যেটা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে খালেদার জন্য হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ। সেখানে তারা বলছে বিস্তারিত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বার্তা সংস্থা IANS-কে ইমেলে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। ইমেলে দেয়া এই সাক্ষাৎকার নিয়ে নিজেই রিপোর্ট করেছে এই বার্তা সংস্থাটি। তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার কাছে IANS ইমেলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা ও সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চাই। জবাবে শেখ হাসিনা ওই মন্তব্য করেন। ওই রিপোর্টে আরও বলা হয়, 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনির সমস্যা সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে সমস্যা রয়েছে, নানাবিধ সমস্যা। এর মাঝে আমরা জানি যে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি, হয়তো স্বাস্থ্যের অবনতির কারণেই সফল হয়নি। এখন জানানো হচ্ছে যে তার চিকিৎসা দেশেই হবে। এখন আসা যাক মূল প্রসঙ্গে। শেখ হাসিনা যখন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করলেন এবং তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, ঠিক সেই মুহূর্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখছি, আওয়ামী অ্যাক্টিভিস্ট যারা, তারা বেগম জিয়াকে
যে মানে যারা আওয়ামী লীগের যারা রোগমুক্তি কামনা করছেন কিংবা শুভ কামনা করছেন তাদেরই এক হাত নিচ্ছেন, নানাভাবে তাদেরকে নিয়ে ট্রল করছেন, কটু কথা বলছেন। বেগম জিয়াকে তারা বেগম জিয়া না বলে বেজি এভাবে বাজেভাবে নোংরাভাবে উপস্থাপন করে নানা ব্যাপার স্যাপার করছেন, যেটা বাংলাদেশের রাজনীতিতে খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে এই ধারাটাই আমরা দেখে আসছি। আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই ধারা থেকে আমরা বের হতে পারিনি, যার ফল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আসছিলাম। যেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে নিয়ে বহু বিতর্ক রয়েছে বাংলাদেশে, বহু বিতর্ক থাকবে। বেগম জিয়াকে নিয়েও অনেক বিতর্ক রয়েছে, অনেক বিতর্ক তার শাসনামলকে নিয়ে বিতর্ক হয়েছে। যখন যে শাসনে থাকে তাকে নিয়ে বিতর্ক হয়ই, কিন্তু সেই সমস্ত বিতর্কের মাঝে রাজনৈতিক সংস্কৃতিতে আমরা যদি একটা পরিবর্তন সত্যিই আনতে পারি, একজন আরেকজনের প্রতি যদি সহমর্মী হই কিংবা হতে পারি, তাহলে কিন্তু একটা ভালো উদাহরণ তৈরি হতে পারে। এই যে শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, সুস্থতা কামনা করলেন, এটা একটা দারুণ উদাহরণ হতেই পারে। যদিও এই উদাহরণ শেখ হাসিনা এই প্রথম তৈরি করেনি। এর আগেও যখন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান, মারা যাওয়ার দিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তৎকালীন প্রধানমন্ত্রী তিনি খালেদা জিয়ার গুলশানের বাসায় গিয়েছিলেন, কিন্তু তাকে বাসাতে ঢুকতে দেওয়া হয়নি, গেট খোলা হয়নি। যদিও তখন অভিযোগ ছিল যে খালেদা জিয়ার বাসার চারপাশে বালুর ট্রাক রেখে রাস্তা বন্ধ করে তিনি যেন বেরোতে না পারেন, সেরকম অবস্থা তৈরি করে এখন সহমর্মিতা জানাতে আসা এটা এক ধরনের নাটক, সেইভাবেই বিএনপি উপস্থাপন করেছিল। কিন্তু বাংলাদেশের রাজনীতিটা সত্যিই যদি পরিবর্তন হতো, যদি এই শুভকামনা কিংবা একজন আরেকজনের পাশে দাঁড়ানো বিপদের দিনে অন্তত এই সংস্কৃতিটা সত্যিই যদি মানে তৈরি হতো কিংবা গড়ে উঠতে পারতো, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের যে নোংরা হিংসার চাষের যে রাজনীতি থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বোধহয় বেরিয়ে আসতে পারেনি, সেখান থেকে আমরা কিছুটা হলেও মুক্তি পেতে পারতাম। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। ডক্টর ইউনূসের অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল শেখ হাসিনার উপর ডক্টর ইউনূসের ব্যক্তিগত আক্রোশ থেকে। এমনকি শেখ হাসিনাকে অবৈধ আদালতে অবৈধ আইন দ্বারা মৃত্যুদণ্ডের শাস্তিও দিয়েছে ইউনূসের সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই। কিন্তু ইউনূস শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে গিলতে পারবে বলে মনে হচ্ছে না। আন্তর্জাতিক চাপ তো আছেই, দেশের ভেতরেও আওয়ামী লীগের নেতাকর্মীদের বা সমর্থকদের ঠেকিয়ে রাখাটা কষ্টদায়ক হবে ইউনূসের জন্য, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে বড় দিক হলো দেশের মানুষ বুঝতে পারছে যে ইউনূস ও তার সরকার বাংলাদেশকে চালাতে পারছে না, তারা বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে শেষ করে দিচ্ছে। আর সে কারণে ইউনূসের মুখপত্র হিসাবে কাজ করা প্রথম আলোকে দিয়ে জরিপ চালিয়ে ইউনূসের পক্ষে মানুষের সমর্থন প্রকাশ করতে চাইছে। আর সেই একই পত্রিকা দিয়ে জনগণের প্রায় ৭০% যে আওয়ামী লীগকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে আছে, সেটাও বলিয়ে নেওয়া হয়েছে। কিন্তু কেন সরকার তাদের মুখপত্র দিয়ে এরকম জরিপের নামে সরকার যা চায় সেটাকেই জরিপের ফলাফল হিসাবে প্রকাশ করলো বলুন তো? আসুন ব্যাপারটা বোঝার চেষ্টা করি। যে সাম্প্রতিক টানাপোড়েন একটা জায়গায় এসে হঠাৎ থেমে গেছে বলে মনে হলেও ভেতরে ভেতরে জিনিসটা বোধহয় অন্য খাতেও বইতে শুরু করেছে। সরকার ঘোষিত লাইনটা তো আমরা জানি, আমরা পরিষ্কারভাবে জানি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রতীক স্থগিত, তাই নির্বাচনের দল হিসাবে অংশ নেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগের নেই। এটা সরকারের ভাষ্য। বাইরে থেকে দেখলে বিষয়টা চূড়ান্ত বলেই মনে হয়, কিন্তু রাজনীতি কখনোই সরল একটা রেখায় চলে না, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি। যতবারই সরকার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক শক্তিগুলোকে বিনষ্ট করতে চেয়েছে, ততবারই সরকারের শিক্ষা হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ক্ষেত্রে। সর্বশেষ এই শিক্ষা একটি অবৈধ সরকার পেয়েছিল ১/১১ সময়, তার পেছনেও ছিল এই ডক্টর ইউনূস মহাজন। বিগত ১ বছর ক্ষমতায় থেকে সরকার, বিশেষ করে ইউনূস, তার যত ব্যবসা আছে সেগুলো করে নিয়েছেন। বিএনপি, জামায়াত, এনসিপি সহ আরো কিছু দলকে দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে একজোট বানিয়ে দলটিকে নিষিদ্ধ করানোর চাপ জনগণকে দেখিয়ে ইউনূস ১ বছর পার করেছে ঠিকই, কিন্তু বারবারই আওয়ামী লীগকে ফেরানোর চাপও দেশ বিদেশে ইউনূসকে বেশ উদ্বিগ্ন করে তুলেছে। অন্তত পক্ষে গত কয়েকদিন ধরে এই চাপটা যেন একটি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এখন একটি নির্বাচন দিতে গিয়েও ইউনূসের পক্ষে সেটি হজম করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গত ১ বছরে যেভাবে আওয়ামী লীগের উপর ক্ষমতার স্টিম রোলার চালানো হয়েছে, তাতে আবার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে গেলেও ইউনূস সেটা পারবেন না, কারণ তাতে তার এই সঙ্গী আওয়ামী বিরোধীরাই তাকে শেষ করে দেবে। এমত অবস্থায় নানা কৌশল তাকে গ্রহণ করতে হচ্ছে, এবং তার মধ্যে সবচেয়ে পুরনো কৌশল জনমত জরিপের নামে সরকারের চাওয়াটাকেই জনসম্মুখে নিয়ে আসার খেলাটি ইউনূস এবং তার সরকারের সঙ্গীরা খেলছেন। এবং এই খেলায় ইউনূস বেছে নিয়েছেন দৈনিক প্রথম আলোকে। প্রথম আলো যে জরিপটি ছাপালো বা প্রকাশ করলো, সেটা সরকারপন্থী মহলে একটা সংকেত হিসেবে পড়া হচ্ছে। এখন সরকারের পক্ষে কথা বলে এমন একটি পত্রিকা হঠাৎ করে আওয়ামী লীগকে নির্বাচনে আনার পক্ষে ৬৯% মানুষের মতামতকে তুলে ধরেছে। এটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এর মানে হচ্ছে আন্তর্জাতিক চাপ, অভ্যন্তরীণ অস্বস্তি আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শূন্যতায় ভোগা জনগোষ্ঠীর মিশ্র সংকেত সরকারকেও ভাবাতে শুরু করেছে। তারা বুঝতে পারছে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রেখে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা কঠিন, আর জনগণ যাকে চাইছে না তাকে জোর করে ভোটে ঢোকানোর প্রশ্নই আসে না। তবে জনগণের বড় একটা অংশ যে দলটিকে আবার ময়দানে দেখতে আগ্রহী, সেটিও এখন আর তারা অস্বীকার করতে পারছে না। প্রতি নিঃশ্বাসে ওনার অভিশাপ দিচ্ছি, প্রতি নিঃশ্বাসে আমাদের কষ্ট আছে, যত দিন যাচ্ছে আমাদের ওনার পাপের বোঝাটা আরো ভারী হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা, উনি নাকি নোবেল বিজয়ী, আমরা ওনার অভিশাপ দেই ওনার ফ্যামিলিতে, ওনার বংশের জন্য কোনোদিন সুস্থ শিশু জন্মগ্রহণ না করে না। এখানে আরেকটি ব্যাপার, বিজিডির
পার্ল সার্ভের কথা মনে করিয়ে দিই আপনাকে। এই প্রথম আলোই সংবাদটি প্রকাশ করেছিল যে সেই সার্ভে দেখাচ্ছে প্রায় অর্ধেক ভোটার সিদ্ধান্তহীন। এরা কারা বলুন তো? এটা আসলে আপনি গোপন করতে পারবেন না যে এই যে মানে যারা কথা বলতে পারছে না, এই অংশের একটা বড় ভাগ হলো আওয়ামী লীগের ঐতিহ্যগত সমর্থক। যারা প্রকাশ্যে বলতে পারছে না তারা কাকে ভোট দেবেন কিংবা আদৌ ভোট দেবেন কিনা। একটা দল নিষিদ্ধ অবস্থায় গেলে তার সমর্থকরা নিঃশব্দ হয়ে যায়। এটা স্বাভাবিক, কিন্তু নিঃশব্দ মানে সমর্থন হারিয়ে যাওয়া নয়। এই ফাঁকা জায়গা সরকারও টের পাচ্ছে, আর তারা দেখতে পাচ্ছে যে রাজনৈতিক মাঠে বিএনপি এবং জামায়াত কিছুটা অগ্রগতি পেলেও জনগণের মধ্যে একটা বড় শূন্যতা থেকে যাচ্ছে, যার মালিকানা এখনো অদৃশ্যভাবে আওয়ামী লীগের হাতে। এদিকে মানব জমিনের মতো পত্রিকা একটা খবর ছেড়ে দিল। তারা যে তথ্যটা তুললো সেটা হচ্ছে ক্লিন ইমেজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার কথা। মানে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের আছেন তারা নাকি স্বতন্ত্র প্রার্থী হতে পারবে। এটা শুনতে যতটা সহজ, বাস্তবে ততটা অসঙ্গত। একদিকে পুরো দল নিষিদ্ধ, নেতারা কারাগারে বা আত্মগোপনে, অন্যদিকে তাদেরই আবার স্বতন্ত্র প্রার্থী হতে বলা, এটা রাজনৈতিক বাস্তবতা নয়, বরং একটা কৌশল। আন্তর্জাতিক মহলকে দেখানো যে দলটি পুরোপুরি বাইরে নেই। কিন্তু আওয়ামী লীগ হাইকমান্ড যেভাবে এটা প্রত্যাখ্যান করলো সেটা স্পষ্ট করে দিল যে এটা তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছেন না। কারণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো মানে দলের অস্তিত্বকে ক্ষয়ে যেতে দেওয়া। এছাড়া নিরাপত্তা, মামলা, সাংগঠনিক কাঠামো কোনোটাই এমন অবস্থায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচন করার উপযোগী নয়। সরকারের প্রস্তাবে তাই দলটির কাছে একটা ফাঁদ হিসেবে দেখা দিয়েছে, আর সেটা তারা বুঝতে পেরেছে বলেই সরে গেছে। এখন তাহলে আসল প্রশ্নটা কি? আসল প্রশ্নটা হচ্ছে, তবে কি সরকার সত্যি সত্যি আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তুতি নিচ্ছে? সরাসরি না বলে বিষয়টা এখন সাংকেতিক পথে এগুচ্ছে বলে আমার ধারণা। নির্বাচন কমিশন বলছে আইন যাকে অনুমতি দেবে সে নির্বাচনে অংশ নিতে পারবে, তারা কাউকে বাদ দিচ্ছে না। কথাটা নিরীহ শোনালেও এর ভেতরে জায়গা রাখছে ভবিষ্যতের অবস্থান পরিবর্তনের জন্য। কমিশন নিজেই বলছে দলটি বাতিল হয়নি, সাসপেন্ড হয়েছে। এ ধরনের শব্দচয়ন আইনগত ব্যাখ্যা নাই কোনো এর, এবং আরপিওতে এটা নেই। রাজনৈতিক দরজা খোলা রাখার ইঙ্গিত মনে হয় আমার কাছে বরং এটা। আরেকটা উল্লেখযোগ্য বিষয় 2008 সালের অভিজ্ঞতা। তখন পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে তফসিল প্রায় 5 বার বাতিল করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত তফসিল দিয়ে নির্বাচন করতে হয়েছিল। এখনকার অবস্থাও সেই ধরনের অস্থিরতার দিকেই ঝুঁকছে বলে আমার ধারণা। আন্তর্জাতিক মহল স্পষ্টভাবে বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হোক। এখন যদি দেখা যায় আওয়ামী লীগ নেই এবং ভোট সেই আওয়ামী লীগের অনুপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে, তাহলে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবেই। সরকার এই অস্বস্তি এড়াতে চাইবে, আর সে কারণেই তফসিল পেছাতে পারে প্রয়োজন হলে কয়েকবার, যেন কার্যক্রম নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের পথ তৈরি করা যায় অথবা কোনো অন্তর্বর্তী সমাধান বের করা যায়। জনগণের ভোটাভ্যাস আমাদের কাছে চিন্তা করতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে মানুষ নির্বাচন চায়, কিন্তু তারা নির্বাচনের চরিত্র নিয়ে উদ্বিগ্ন। একদিকে তারা মনে করছে নির্বাচন সুষ্ঠু হবে, অন্যদিকে কাকে ভোট দেবেন সে প্রশ্নে তারা অনিশ্চিত। এর মানে জনগণ স্বচ্ছ প্রক্রিয়া চাইছে, কিন্তু রাজনৈতিক বিকল্পের অভাব বা অস্বস্তি তাদের দোদুল্যমান করে রেখেছে। এই দোদুল্যমানতা শেষ পর্যন্ত আওয়ামী লীগের জায়গাটাকেই প্রাসঙ্গিক করে তুলছে। কারণ দেশের রাজনীতিতে দলটি যতটা প্রতিষ্ঠিত সেটার মতো সংগঠিত আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশে নেই। এই শূন্যতা ভোটাররা বুঝতে পারছে, সরকারও বুঝতে পারছে। এখন সরকারের সামনে মূল সংকট হচ্ছে তারা কি ঝুঁকি নেবে একদলীয় বা কার্যত একদলীয় নির্বাচনে? নেবে না। কারণ চাপটা শুধু পশ্চিমা দেশ থেকে নয়, আঞ্চলিক রাজনীতির সাথে জড়িত। ভারতও চায় না যে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তিকেই একেবারে বের করে দেওয়া হোক, তাদের কূটনৈতিক হিসাব এতে জটিল হয়ে যাবে। আর যুক্তরাষ্ট্র তো আগেই বলে দিয়েছে অংশগ্রহণমূলক ছাড়া নির্বাচন তারা চায় না বা নির্বাচন নয়। তাই সরকার বুঝতে পারছে যে যেভাবেই হোক আওয়ামী লীগকে নির্বাচনী কাঠামোর মধ্যে ফিরিয়ে আনার একটা দরজা খোলা রাখতে হবে। এখন সেটা হোক নিষেধাজ্ঞা আংশিক তুলে নেওয়া, বিচার প্রক্রিয়া দ্রুততর করা বা আইনি ব্যাখ্যার মাধ্যমে প্রার্থী তার অনুমোদন, যে পথই হোক প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগও যে নিশ্চিহ্ন হয়ে যাবে এরকম কথা আওয়ামী লীগ কখনোই মনে করেনি, এখন তো মনে করেই না। তারা দিন দিন শক্তিশালী হচ্ছে। যদিও তাদের নেতারা ছত্রভঙ্গ, অনেকে বিদেশে, সংগঠন নিষিদ্ধ, তবু রাজনৈতিক চেতনা বা ভোট ব্যাংক তো কোথাও যাচ্ছে না আওয়ামী লীগের। বরং দলটি জানে যদি নির্বাচন অংশগ্রহণমূলক হয় তাহলে তারা নতুন করে রাজনৈতিক শক্তি অর্জন করতে পারে, এমনকি হারলেও সংগঠন পুনর্গঠনের সুযোগ থাকবে। তাই তারা এখন সরকারের ফাঁদে পা না দিয়ে অপেক্ষার কৌশল নিচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য বেশি কার্যকর বলে আমার মনে হয়। সব মিলিয়ে পরিস্থিতিটা এমন যে সরকারও চাচ্ছে না দলটিকে চিরতরে বাইরে রাখতে, আর আওয়ামী লীগও জানে তারা ফিরে আসবে, শুধু সময় আর কৌশল ঠিক করতে হবে। নির্বাচন যত এগিয়ে আসবে তত চাপ বাড়বে, আর ততই দরজা খুলবে এইসব প্রশ্নের উত্তরের। তাই প্রশ্নটা আর আওয়ামী লীগ ফিরবে কিনা তা নয়, বরং কোন পথে ফিরবে এ নিয়ে আগেও একটি ভিডিও করেছিলাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে সেই প্রত্যাবর্তনের তোড়জোড় শুরু হয়ে গেছে। খোলাখুলি নয়, কিন্তু সব দিক থেকে তার সংকেত পাওয়া যাচ্ছে। সরকার তার প্রিয় পত্রিকা দিয়ে জরিপ চালিয়ে বলছে যে 70% লোক আওয়ামী লীগকে চায়। এই পত্রিকা এমনি এই 70% লোককে জায়গা দেবে আওয়ামী লীগের জন্য, সেটা বিশ্বাসযোগ্য নয়। সুতরাং বোঝা যাচ্ছে যে সামনে পথ খুলে যাচ্ছে, দরজা খুলে যাচ্ছে। কার জন্য? সরকারের জন্য এবং আওয়ামী লীগের জন্য। সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের রায় ঘোষিত হবার আগে যেমন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিচ্ছিলেন, 17 নভেম্বর তার বিচারের রায় প্রকাশিত হবার পর বা ঘোষণা হবার পর যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেই মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হবার পর শেখ হাসিনার আর কোনো সাক্ষাৎকার আন্তর্জাতিক গণমাধ্যমে আসতে দেখা যায়নি। আবারও তিনি যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা শুরু করেছেন সেটা বোঝা যাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস IANS, সেখানে তিনি
তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে আরো অনেক প্রসঙ্গের সঙ্গে তাকে খালেদা জিয়ার প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল। শেখ হাসিনা, খালেদা জিয়া দুই নেত্রী বাংলাদেশের রাজনীতিতে নেতৃত্বের ভূমিকায় ছিলেন। মানে একটা দীর্ঘ সময় তারা একে অপরের পরে মানে ধারাবাহিকভাবে দেশ পরিচালনা করেছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে তাদের ভেতরকার মানে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের ঐক্য নিয়ে শিরোনাম যেমন হয়েছে, তেমনি শিরোনাম হয়েছে তাদের বিষয়ে ব্যাটলিং বেগম নামে, মানে দুই যুদ্ধরত বেগম, দুই যুদ্ধরত নারী, এমন শিরোনামও তাদের বিষয় হয়েছে। কাজেই শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি মন্তব্য করেন সেটা নিয়ে একটা আগ্রহ থাকেই, বিশেষ করে সে সময়ে যখন খালেদা জিয়া শিরোনাম হতে শুরু করেছেন গত প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় ধরে গুরুতর অসুস্থ থাকার কারণে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার শিরোনাম 23শে নভেম্বর থেকেই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তিনি ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার লিভার অকার্যকর, বহু বছর ধরে কাজ করছে না, একটা ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন, এখন কিডনি জটিলতা আছে, তাকে ডায়ালাইসিস করা হচ্ছে, তার হৃদরোগের অসুবিধা আছে, ফুসফুসে পানি জমেছে। এমন অবস্থায় 1 ডিসেম্বর মানে ডিসেম্বরের 1 তারিখেই তার দলেরই এক নেতা হাসপাতাল থেকে বেরিয়ে জানিয়ে দিয়েছিলেন যে তিনি ডিপ কোমায় চলে গেছেন, লাইফ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন। কাজেই তারপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খালেদা জিয়ার এই গুরুতর শারীরিক সংকটের খবর আরো বেশি মনোযোগ পেতে থাকে। আর অন্যদিকে তার পুত্র তারেক রহমান যে মায়ের এমন গুরুতর শারীরিক পরিস্থিতিতেও দেশে ফিরতে পারছেন না, সেই পারিবারিক সংকট বা রাজনৈতিক সংকট তো বটে, কারণ বিএনপি এক রকমের নেতৃত্ব শূন্য অবস্থায় পড়েছে। এই অবস্থায় সামনে নির্বাচন, সেখানে তারেক রহমানের ফেরা অনিশ্চিত। একরকম বোঝা যাচ্ছে যে কোনো সংকটেই, কোনো বিপদেই তার পক্ষে ফেরা সম্ভব নয় এবং তার কারণও তিনি ব্যাখ্যা করতে পারছেন না। তিনি বলছেন যে সব কারণ প্রকাশ করবার মতো অবস্থায় তিনি নাই। এসব নিয়েও সংবাদ হয়েছে। এরপর সংবাদ হওয়া শুরু করে যে খালেদা জিয়াকে এই ডিপ কোমায় থাকা অবস্থায়, ভেন্টিলেশনে থাকা অবস্থায়, লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেন এবং তাকে এসএসএফ মানে স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং পিজিআর এদের প্রহরার মানে বিশেষ নিরাপত্তা বাহিনীর প্রহরা দেওয়ার ব্যবস্থা করেন তাকে হাসপাতালের ভেতরেই। কাজেই খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরেও এত রকম নাটক আছে, গল্প আছে, বলবার মতো জল্পনা আছে, গুজব আছে কিংবা কানাঘুষা আছে। আসলে গুজব বলা ঠিক হবে না, কারণ প্রত্যেকটিরই আবার এক রকমের বাস্তব ভিত্তি আছে, যৌক্তিক প্রশ্ন আছে পেছনে। সবচেয়ে বড় প্রশ্ন, ছেলে কেন ফিরতে পারছে না? সবচেয়ে বড় প্রশ্ন, এই অবস্থায়ও কেন খালেদা জিয়াকে দেশ ছাড়া করবার চেষ্টা চলছে? সবচেয়ে বড় প্রশ্ন, এমন গুরুতর শারীরিক সংকটে মানে তাকে কেন এসএসএফ এর প্রহরা দিতে হচ্ছে? তো এসব প্রশ্ন মিলিয়েই শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলতে পারেন। শেখ হাসিনা যখন ইমেইল সাক্ষাৎকারটি দিতে রাজি হয়েছেন ভারতীয় এই সংবাদ সংস্থাকে, স্বাভাবিকভাবেই ভারতীয় সাংবাদিক সেই সাংবাদিক চেয়েছেন যে খালেদা জিয়া সম্পর্কে এবং যে ঘটনা প্রবাহ ঘটছে সে সম্পর্কে শেখ হাসিনা কি মন্তব্য করেন সেটা একরকম তার কাছ থেকে জেনে নেওয়া যাক। এবং সে কারণে একটা খুব ওপেন এন্ডেড প্রশ্ন, মানে খুব খোলা একটা প্রশ্ন, যে প্রশ্নের হ্যাঁ নাতে উত্তর দেওয়ার দরকার নেই, এক লাইনে উত্তর দেওয়ার দরকার নেই, এমন একটা প্রশ্ন শেখ হাসিনাকে ছুড়ে দিয়েছিলেন আইএএনএস এর সাংবাদিক। আইএএনএস এর পক্ষ থেকে সাক্ষাৎকার নেওয়ার সময় শেখ হাসিনাকে প্রশ্ন করেন যে খালেদা জিয়া ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন, খালেদা জিয়া সংকটজনক পরিস্থিতিতে আছেন, আর বাংলাদেশ মানে বাংলাদেশ সরকার হাসপাতালে তাকে প্রহরা দেওয়ার জন্য বিশেষ বাহিনী নিয়োগ করেছে। আপনি কিভাবে খালেদা জিয়াকে স্মরণ করতে চান, মনে করতে চান? মানে একদম খালেদা জিয়া প্রসঙ্গে শেখ হাসিনা যা যা বলতে চান তার সবই শুনতে আগ্রহী মন এবং কান নিয়ে সাংবাদিক সেই প্রশ্ন করবার পর শেখ হাসিনা উত্তর দেন, আই এম গ্রেভলি কনসার্ন টু হিয়ার দ্যাট বেগম খালেদা জিয়া ইজ ইল। আমি বেগম খালেদা জিয়া অসুস্থ সেটা জেনে গুরুতর উদ্বেগের মধ্যে আছি। আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং উইল প্রে দ্যাট শি ক্যান মেক আ রিকভারি, এবং আমি দোয়া করি যাতে তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। শেখ হাসিনার এমন সাদামাটা উত্তর সাংবাদিক আশা করছিলেন কিনা আমি জানি না, কিন্তু শেখ হাসিনা কিন্তু ব্যক্তিগত সম্পর্কটাকে বরাবর এমন সাদামাটাই রাখতে চেয়েছেন। 2015 সালে যখন আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় মালয়েশিয়ায়, যে মালয়েশিয়ায় তিনি 2008 সালে 1/11 সরকার মানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের হেফাজত থেকে জামিন নিয়ে চিকিৎসার জন্য যান, মানে প্রথমে থাইল্যান্ড যান, তারপর থাইল্যান্ড থেকে গিয়ে মালয়েশিয়ায় সপরিবারে থিতু হয়েছিলেন। 2008 সাল থেকেই আরাফাত রহমান কোকো, খালেদা জিয়ার ছোট ছেলে, তিনি যখন হৃদরোগে আক্রান্ত হয়ে 2015 সালে মৃত্যুবরণ করেন, তখন কিন্তু শোকগ্রস্ত মা খালেদা জিয়াকে সান্ত্বনা দিতে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়ির সামনে, মানে খালেদা জিয়া তখন গুলশানে তার দলীয় কার্যালয়ে ছিলেন এবং সেখানে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাজির হয়েছিলেন। খালেদা জিয়ার পক্ষ থেকে তার সহকর্মীরা কিংবা তার নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ কিংবা খালেদা জিয়ার পারিবারিক কেউ এসে দরজা খোলেন নাই। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 মিনিটের মতো দাঁড়িয়ে থেকে ওই বাড়ির সামনে তিনি আবার ফিরে যান। খালেদা জিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল, তার তখনকার সহকারী শামসুল আলম শিমুল বিশ্বাস সংবাদ মাধ্যমকে তখন জানিয়েছিলেন যে খালেদা জিয়া শোকগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছেন ইনজেকশন নিয়ে। কাজেই
এরপর কখনো একটা অ্যাপয়েন্টমেন্ট করে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার নিশ্চয়ই দেখা হতে পারে। সন্ধ্যা থেকেই যেহেতু সারা বাংলাদেশের সংবাদ মাধ্যম এবং ওই গুলশান এলাকায় সাজ রব ছিল যে খালেদা জিয়া শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এমন শোকের দিনে, কাজেই নিশ্চিতভাবেই বিএনপি নেতৃবৃন্দ, খালেদা জিয়ার পরিবার এবং তার সহকারীরা জানতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন, কিন্তু তারা দরজা খোলেন না। এবং তখন শেখ হাসিনার পক্ষ থেকে কিন্তু এই নিয়ে আর কোনো মন্তব্য করা হয় না। শেখ হাসিনার পক্ষ থেকে তার দলের নেতারা গিয়েছিলেন তার সঙ্গে, তোফায়েল আহমেদ দীপুমণি, কিন্তু তখন তার যিনি প্রেস সচিব ছিলেন তার পক্ষ থেকে বলা হয় যে শেখ হাসিনা শুধুই একজন মায়ের মতো শোকগ্রস্ত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তবে সাক্ষাৎ হয়নি। কাজেই শেখ হাসিনার জন্য এরকম একটা সময় এমন মন্তব্য করা হয়তো অস্বাভাবিক না। তবে সংবাদ মাধ্যম যে তার কাছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার, কিভাবে তাকে মনে করেন এটা শুনতে চেয়েছিল, সেটাও খুব স্বাভাবিক। কারণ শেখ হাসিনা বারবারই যখন তাকে তার ক্ষমতাসীন অবস্থায় দায়ী করা হতো যে তিনি কেন খালেদা জিয়ার সঙ্গে একটা আলাপের সম্পর্ক বজায় রাখতে পারলেন না, তখন শেখ হাসিনা একদিকে যেমন বলতেন যে 2014 সালের নির্বাচনের আগে তিনি টেলিফোনে আলোচনার চেষ্টা করেছিলেন, কিন্তু খালেদা জিয়া খুব রেগে গিয়েছিলেন, সেই টেলিফোন সংলাপ আবার ফাঁস হয়ে গিয়েছিল। এখন তো কত টেলিফোন সংলাপই এখনো ফাঁস হচ্ছে। তো সেই প্রথম দিককার টেলিফোন ফাঁসের ঘটনা, সংলাপ ফাঁস হয়ে গিয়েছিল দুই নেত্রী, এবং তখনও দেখা গিয়েছিল খালেদা জিয়া খুব রেগে গেছেন যে শেখ হাসিনা তাকে ফোন করার পর, এবং তিনি আলোচনায় আসতে রাজি হন না। কিন্তু শেখ হাসিনা শুধু ওই প্রসঙ্গটাকে আনেন না সামনে, তিনি ওই প্রসঙ্গগুলো আনেন যে খালেদা জিয়া যখন বিশেষভাবে 15ই আগস্টে তার পুরো পরিবারকে খুন করার দিনে, হত্যা করার দিনে, এমনকি শেখ হাসিনা উল্লেখ করেন ছোট্ট রাসেল, 10 বছরের শিশু রাসেলকেও যেদিন হত্যা করা হলো, সেই দিনটাকে যখন খালেদা জিয়া তার জন্মদিন পালনের দিন হিসেবে চিহ্নিত করে বিরাট বিরাট কেক কেটে জন্মদিনের উৎসব পালন শুরু করলেন, কিংবা 21শে আগস্টের ঘটনা, যেই ঘটনায় খালেদা জিয়া সরকার, বিশেষ করে তারেক রহমানের হাওয়া ভবন, তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ তারেক রহমান অংশের সক্রিয় একটা মদতের প্রমাণ পাওয়া যায়, এবং প্রমাণ আছে বলে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনারা বিশ্বাস করেন। সেই ঘটনাটির শুধু তিনি উল্লেখ করেন না, তিনি এটাও বলেন যে ওই ঘটনায় 21শে আগস্টের গ্রেনেড হামলা, যে ঘটনায় সারা পৃথিবী থেকে সহমর্মিতা, সহানুভূতি এবং উদ্বেগ জানানো হচ্ছিল, সে সময় তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে বলেছিলেন যে 21শে আগস্টের ঘটনা, যে ঘটনায় শেখ হাসিনা তার 24 জন সহকর্মীকে হারিয়েছিলেন, সে ঘটনার জন্য ঘটাতে নাকি শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন সেখানে। তো সহমর্মিতার অভাবের কথা, সহানুভূতির অভাবের উদাহরণ হিসাবে শেখ হাসিনা বারবার এই কথাগুলো তুলে ধরেন। কিন্তু শেখ হাসিনাকে যখন সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু রিমেম্বার হার, শেখ হাসিনা বলছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি দোয়া করেন কারণ যাতে তিনি ফিরে আসেন। সম্ভবত শেখ হাসিনাও একটা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তাদের ভেতরে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা, এক রকমের রেশ, রোষ, ক্ষোভ, খেদ থাকবার পরেও একটা যে মানবিক সম্পর্কের জায়গাটা, সেটা সম্ভবত শেখ হাসিনা বিস্মৃত হন না, তিনি সেটা মনে রাখেন। কারণ এখন তো এসব ছবিও বেরিয়ে আসছে যে কত সময়ে শেখ হাসিনা, খালেদা জিয়া আসলে পুত্রদের বিয়েতে গেছেন, পুত্র কন্যাদের বিয়েতে উপস্থিত হয়েছেন, সামাজিক অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন। কাজে নিশ্চয়ই তাদের ভেতরেও অনেক তিক্ত অভিজ্ঞতার স্মৃতির মধ্যে অনেক সুখ স্মৃতি, অনেক একই রকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার স্মৃতিও রয়েছে। সাক্ষাৎকারটিতে আরো অনেক উল্লেখযোগ্য বিষয় ছিল, কিন্তু সংবাদ সংস্থার এই সাক্ষাৎকারটিতে শেখ হাসিনা খালেদা জিয়া প্রসঙ্গে কি বলেছেন সেই বিষয়টি নিয়ে দেশে বিদেশে সংবাদ মাধ্যম সংবাদ করছে, এবং তার এই এক লাইনের উত্তরটি, তার এই সহমর্মিতা, সহানুভূতিপূর্ণ উত্তরটি শিরোনাম হয়েছে সারা পৃথিবীতে এই সংবাদ মাধ্যমের খবরটির মাধ্যমে। কারণ শেখ হাসিনা খালেদা জিয়া সম্পর্কে কি বলেন, খালেদা জিয়া শেখ হাসিনাকে সম্পর্কে কি বলেন, সেটা বাংলাদেশের স্বাধীনতা উত্তর। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।